আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদ স্যারের লেখা আমরা কেউ বাসায় নেই উপন্যাসের ৩য় পর্ব। পদ্মকে নিয়ে রওনা হয়েছি। পদ্ম বলল, আমার স্যান্ডেল কেনার কোনো দরকার নেই, আপনার সঙ্গে জরুরি কিছু কথা বলা দরকার। আমি বললাম, বলো। পদ্ম বলল, অজ্ঞাতা মানুষের মধ্যে জরুরি কথা কিভাবে বলবো? আপনার কাছে যদি টাকা থাকে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই চলুন। আমার কাছে ২০ টাকার একটা নোট আছে, এই টাকা নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যায় না। আপনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসুন, আমার টম ইয়াম স্যুপ খেতে ইচ্ছা করছে। ভাইয়ের কাছে টাকা থাকে না, রহিমার মায়ের কাছে ধার চেয়ে দেখতে পারি, মাঝে মাঝে সে আমাকে টাকা ধার দেয়। রহিমার মার কাছ থেকে টাকা ধার করতে হবে না, চলুন পার্কে যাই। আপনার ভাই যেমন আশ্চর্য মানুষ, আপনিও আশ্চর্য মানুষ। আমরা রমনা পার্কে ঢুকে গেছি। সেখানে বাজারের চেয়েও বেশি ভিড়। মোটামুটি নিরিবিলি একটা জায়গা পাওয়া গেল। কেয়া গাছের ঝাড়, সামনে ডাস্টবিন। ডাস্টবিন থেকে বিকট গন্ধ আসছে। এই কারণেই বোধহয় লোকজন এদিকে আসে না। পদ্ম, কি বলবে বলো? পদ্ম বলল, আপনার সম্বন্ধে আমার মায়ের কি ধারণা জানতে চান? আমি যে জানতে চাই তা না, তুমি বলতে চাইলে বলো। আমার মায়ের ধারণা আপনি চালবাজ বেকুব। এটাই কি তোমার জরুরি কথা? না, জরুরি কথাটা হচ্ছে ট্রাক ড্রাইভার সালামতের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তার সঙ্গে ৬ দিন একসঙ্গে ছিলাম। আমি তার কাছে ফিরে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। কথা শেষ করে পদ্ম ফিক করে হাসল। তাকে আনন্দিত ও উৎফুল্ল মনে হলো। আমি বললাম, পদ্ম, কোনো ট্রাক ড্রাইভারের সঙ্গে তোমার বিয়ে হয়নি, এই গল্পটা তুমি বানিয়ে বলছো। তোমার মায়ের ধারণা হয়েছে এইরকম একটা গল্প শুনলে আমি আর তোমার ধারে কাছে ঘেঁষব না, তুমি আমার কাছ থেকে নিরাপদ থাকবে। গল্পটা তোমার মা তোমাকে শিখিয়ে দিয়েছেন। পদ্ম হাসি মুখে বলল, তাই বুঝি? উনি তোমাকে একা ছাড়ার মহিলা না, আমাকে তোমার সঙ্গে দিয়ে দিয়েছেন যাতে তুমি গল্পটা বলতে পারো। কোন জায়গায় আপনি নিয়ে এসেছেন, বিশ্রী গন্ধ। চলুন ভালো জায়গায় বসি, আইসক্রিম খাবো। আইসক্রিমের টাকা আমি দেব, আমার কাছে টাকা আছে। সালামত সাহেব আমাকে প্রতি মাসে ১৫০০ টাকা হাত খরচ দেন। এই মাসেরটা অবশ্য পায়নি। পদ্মকে নিয়ে বাসায় ফিরছি। দুজন একই রিকশায়, পদ্মের হাতে কোন আইসক্রিম। সে আগ্রহ নিয়ে আইসক্রিম খাচ্ছে। পদ্ম বলল, আমি এই পর্যন্ত রিকশার সিট থেকে কতবার পড়েছি জানেন? জানি না। জানতে চান? না, জেনে আমার লাভ কি? লাভ আছে। আমাকে নিয়ে যখন রিকশায় উঠবেন তখন সাবধান থাকবেন, আমাকে ধরে রাখবেন। অন্যের রূপবতীর স্ত্রীর হাত ধরে থাকার মধ্যে আনন্দ আছে। তুমি রিকশার হুড শক্ত করে ধরে বসে থাকো, তাহলেই হয়। পদ্ম বলল, ছোটবেলায় একবার রিকশার হুড ধরে বসেছিলাম, হঠাৎ ধুম করে হুড পড়ে গেল, আঙ্গুলে প্রচণ্ড ব্যথা পেলাম। একটা আঙ্গুল ভেঙে গিয়েছিল। এরপর থেকে আমি রিকশার হুড ধরতে পারি না। রিকশায় উঠলেই ভয়ে আমার দম বন্ধ হয়ে আসে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে। পদ্ম বলল, আপনি সঙ্গে আছেন তাই ভয় পাচ্ছি না। যখন আমি পড়ে যাব তখন নিশ্চয় আপনি আমাকে ধরবেন, ধরবেন না? পদ্ম কথা শেষ করার পরই রিকশা থেকে পড়ে গেল। প্রথমে পড়ল পাটাতনে, সেখান থেকে রাস্তায়। তার বাঁ পায়ের ওপর দিয়ে রিকশা চলে গেল। আমি রাস্তা থেকে তাকে টেনে তুললাম। পদ্ম বলল, দেখুন, আইসক্রিম ঠিক আছে। আমি ভেবেছিলাম আইসক্রিম হাত থেকে ছিটকে পড়বে। ব্যথা পেয়েছ? পেয়েছি। পায়ের ওপর দিয়ে রিকশা চলে গেল। রিকশায় আপনি বসা, ব্যথা পাবো না? তবে ব্যথার চেয়ে মজা বেশি পেয়েছি। মজা পাওয়ার কি আছে? মজা পাওয়ার কি আছে সেটা আরেকদিন আপনাকে বলবো। পদ্ম ব্যথা ভালোই পেয়েছে। সে ঘরে ঢুকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। পদ্মর মা আতঙ্কিত গলায় বলছেন, তোর কি হয়েছে? পদ্ম বলল, ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এটা ওনাকে বললাম, উনি রেগে গিয়ে ধাক্কা দিয়ে আমাকে রিকশা থেকে ফেলে দিলেন। মা, তুমি বলেছ না আলাদা আলাদা রিকশা নিতে? আমি একটা রিকশা নিলাম, উনি লাফ দিয়ে সেই রিকশায় উঠলেন। রাস্তায় তো আমি এনে হইচই করতে পারি না। পদ্মর মা কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকিয়ে আছি পদ্মর দিকে। পদ্মর চেহারা স্বাভাবিক, এতই স্বাভাবিক যে এক পর্যায়ে আমার মনে হলো আমি হয়তো সত্যিই পদ্মকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলেছি। তুমি আমার মেয়েকে রিকশা থেকে ফেলে দিয়েছ? হুম। তোমার এত বড় সাহস? আমি বললাম,
আমাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল। পদ্ম বলেছে পৃথিবীতে ডিম আগে এসেছে, ডিম থেকে মুরগি। আমি বলেছি প্রথমে মুরগি, তারপরে ডিম। তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হলো, তারপরে দুর্ঘটনা। অ্যাসিড মাতা মেয়ের দিকে তাকালেন। পদ্ম মুখ গম্ভীর করে বলল, তর্কে উনি হেরে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছেন। এই বিষয়ে তোমাকে কিছু করতে হবে না মা, আমি শোধ নেব। আমার স্যান্ডেল এখনো কেনা হয়নি। একদিন স্যান্ডেল কিনতেই ওনাকে নিয়ে যাব, তারপর ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দেব। অ্যাসিড মাতা মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তাদের ঘরের দরজা খোলা। সেখানে 12-13 বছরের নির্বোধ চেহারার এক বালিকাকে ঝাঁটা হাতে দেখা যাচ্ছে। বালিকার নাম মরি, মরিয়ম থেকে মরি। কাজের মেয়েদের দীর্ঘ নামে ডাকা সময়ের অপচয় বলেই মরিয়ম হয়েছে মরি। মরি পদ্মের বাড়িতে আগে কাজ করত, এখন আবার যুক্ত হয়েছে। পদ্মর মা তার সংসার গুছিয়ে নিতে শুরু করেছেন। ভ্যানে করে একদিন একটা নতুন ফ্রিজ চলে এলো। মিস্ত্রি এসে ফ্রিজ পদ্মের শোয়ার ঘরে সেট করে দিল। পদ্ম আমাকে এসে বলল, আপনার ঠান্ডা পানি খেতে ইচ্ছা হলে আমাকে বলবেন, ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে দেব। আচ্ছা বলবো। আমি যে খুব ভালো রাঁধতে পারি তা জানেন? না, আমাদের নিজেদের রান্নাঘর হোক, তারপর আপনাকে রেঁধে খাওয়াবো। তোমাদের আলাদা রান্নাঘর হচ্ছে নাকি? মা বলেছে হবে। যেদিন রান্নাঘর প্রথম চালু হবে সেদিনই আপনাকে স্পেশাল একটা আইটেম খাওয়াবো। আইটেমটার আমি নাম দিয়েছি সালামত ডিলাইট। ও এই আইটেমটা খুব পছন্দ করে বলে ওর নামে নাম। আপনিও যদি পছন্দ করেন তাহলে নাম বদলে দেব মঞ্জু সালামত ডাবল ডিলাইট। নাম সুন্দর না? আমার লাগবে বাংলাদেশের মাশরুম। এই মাশরুম চাকচাক করে কেটে গোলমরিচ লবণ দিয়ে বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভাজা হবে। পদ্ম মিট মিট করে তাকাচ্ছে। চোখের ভাষা পড়তে পারছি না, খানিকটা অস্বস্তি লাগছে। পদ্মের চোখের ভাষা পড়াটা জরুরি কেন বুঝতে পারছি না। বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন। পারিবারিক জরুরি মিটিং না বলে মনে হচ্ছে। পারিবারিক মিটিংয়ে ভাইয়া উপস্থিত থাকত, তাকে ডাকা হয়নি। এমনও হতে পারে যে বাবা তাকে পরিবার থেকে বের করে দিয়েছেন। বাবা বললেন, পদ্মর মা একটা নতুন ফ্রিজ কিনেছেন বলে শুনলাম। আমি বললাম, 8 সেফটির ফ্রিজ, লাল রং, স্যামসাং কোম্পানি। এত বিস্তারিত শুনতে চাচ্ছি না, অল্প কথায় মনের ভাব প্রকাশের অভ্যাস করো। হড়বড় করে দুনিয়ার কথা বলার কিছু নেই। জি আচ্ছা। ওই মহিলা কি স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে? জি, তাদের আলাদা কাজের মেয়ে চলে এসেছে, নাম মরি, মরিয়ম থেকে মরি। শুনেছি তাদের আলাদা রান্নাঘরও হবে। তোমার কি মনে হয় না যে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন? কি ব্যবস্থা? ব্যবস্থা একটাই, ঘাট ধরে মা মেয়েকে বের করে দেওয়া। তবে আমরা সিভিল সোসাইটিতে বাস করি, ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব না। আমি বললাম, সম্ভব হলেও করা ঠিক হবে না। পদ্মের মায়ের কাছে নীল রঙের বোতলে ভর্তি অ্যাসিড আছে। অ্যাসিড ছুঁড়ে একটা কাণ্ড করে বসতে পারেন। অ্যাসিড ভর্তি বোতল? জি বাবা। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার ভাইয়াকে বলো একটা ব্যবস্থা করতে। যে কাটা বিধিয়েছে তারই দায়িত্ব কাটা বের করা। তোমার ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম, সে যাচ্ছে না কেন? অমাবস্যার জন্য অপেক্ষা করছে। প্রথম অমাবস্যাতেই ঘর ছাড়বে। গৌতম বুদ্ধ পূর্ণিমাতে গৃহত্যাগ করেছিলেন, ভায়া করবে অমাবস্যায়। উনি নতুন এক ধর্ম প্রচার করবেন। ধর্মের নাম রগট ধর্ম। 3টি মূলনীতির ওপরেই ধর্ম দাঁড়িয়ে আছে। নীতিগুলো বলবো বাবা? বাবা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। বাবার চোখের ভাষাও আমি পড়তে পারছি না। ট্রাক ড্রাইভার এবং ট্রাক চালক সমিতির PRO সালামত এসেছে ভাইয়ার কাছে। সালামত লম্বা, চেহারায় ইঁদুর ভাব প্রবল, চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে আছে। লম্বা নাক, নাকের নিচে পুরুষ্ট গোঁফ। গায়ের রং কোনো এক সময় হয়তো ফর্সা ছিল, ময়লা জমে কিংবা রোদে পুড়ে কালচে ভাব ধরেছে। তাকে গিয়ে সস্তা সিগারেটের গন্ধের সঙ্গে মিলেছে জর্দার কড়া গন্ধ। তবে এখন সে পান খাচ্ছে না। আমি বসেছি ভাইয়ার ঘরের বারান্দায়। ভাইয়াকে দেখতে পাচ্ছি, কিন্তু সালামতকে দেখতে পাচ্ছি না। ভাইয়া বলল, আপনি ট্রাক চালান? আপনি তো ভাগ্যবান মানুষ। এটা কেন বললেন? বাংলাদেশের সব ট্রাক চালকের বেহেশত নসিব হবে, এই জন্য বললাম। কি বলেন এইসব? ছুটন্ত ট্রাক দেখলেই আশেপাশের সবাই আল্লাহর নাম নেয়। আপনাদের কারণে এত লোকজন আল্লাহর নাম নিচ্ছে, এই জন্যে আপনারা সরাসরি বেহেশতে যাবেন।
এইসব বাদ দেন, আমি আপনার কাছে কি জন্য এসেছি সেটা শোনান। উপায় না দেখে এসেছি। বলুন কি ব্যাপার? পদ্ম মেয়েটার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেন। এটা আমার একটা রিকোয়েস্ট। তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। একজনের বিবাহিত স্ত্রীকে আপনারা উঠিয়ে নিয়ে এসেছেন, এটা কেমন কথা? আপনার স্ত্রীকে কেউ উঠায় নিয়ে গেলে আপনি কি করতেন? ভাইয়া বলল, আমার স্ত্রীকে কেউ উঠায় নিয়ে যায় নাই, কাজেই কি করতাম বলতে পারছি না। ভাই সাহেব, আমি ট্রাক নিয়ে এসেছি, পদ্মকে ডেকে দিন, আমি তাকে নিয়ে চলে যাব। কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামাবো না। পদ্ম কি আপনার সঙ্গে যাবে? অবশ্যই যাবে। তাকে ডেকে জিজ্ঞেস করেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট না শুনলে অন্য পথ ধরব, সেটা আপনার ভালো লাগবে না। ভাইয়া পদ্মকে ডেকে পাঠালেন। পদ্ম এসে দাঁড়ালো। আমি বারান্দা থেকে পদ্মকে দেখতে পাচ্ছি না। দেয়ালে পদ্মর ছায়া পড়েছে, সেই ছায়া দেখতে পাচ্ছি। ভাইয়া বলল, পদ্ম, ট্রাক ড্রাইভার সালামত তোমাকে নিতে এসেছে, ট্রাক নিয়ে এসেছে, তুমি কি তার সঙ্গে যাবে? পদ্ম মিষ্টি করে বলল, যাব, কেন যাব না? সালামত বলল, আমার স্ত্রী নিজের মুখের কথা শুনলেন, এই কথার পর আর কোনো বিবেচনা নাই। পদ্ম যাও, তৈয়ার হয়ে আসো, 10 মিনিট সময়। পদ্ম বলল, এখন তো যেতে পারবো না, পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারি না। পায়ের উপর দিয়ে রিক্সা চলে গিয়েছিল। তুমি দেখো পা ফুলে কি হয়েছে। পায়ের ফোলা কমুক, 10 দিন পরে আসো। এর মধ্যে পা ভালো হয়ে যাবে, আমি তোমার সঙ্গে চলে যাব। পদ্মা, আমার কথা শোনো। 10 দিন পর তোমার কথা শুনবো, এখন শুনবো না। পদ্ম খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে গেল। ভাইয়া বলল, 10 দিন পরে আসুন, দেখি কি হয়। সালামত হতাশ গলায় বলল, 10 দিন পরেও কিছু হবে না। এই মেয়েরে আর এর মেয়ের মাকে আমি হারে গুছতে চিনি। ভাই সাহেব শোনেন, এই মেয়ের পড়াশোনার খরচ, হাত খরচ সব আমি দিয়েছি। মা মেয়ের মাসখোরাকি দিয়েছি। আমার টাকায় মেয়ে বিয়ে পাশ করছে। যখন বিয়ের কথা বললাম তখন পদ্ম বলল, আপনার স্ত্রী আছে। আমি তো সতীনের ঘর করব না, স্ত্রীকে তালাক দিয়ে আসেন, তারপর বিবেচনা করব। জবেদারে তালাক দিলাম। জবেদা আমার স্ত্রী, সে 2 মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল। পদ্ম শুরু করলো নানান ক্যাচা। আজ না 7 দিন পর বিয়ে। 7 দিন পরে বলে বিশুদ্ধবারে আমি বিয়ে করব না, বিশুদ্ধবার আমার জন্য খারাপ। তখন অন্য ব্যবস্থা নিলাম, বিয়ে হয়ে গেল। সন্ধ্যাবেলা তাকে নিয়ে ট্রাকে চলে দিনাজপুর যাব, সব ঠিকঠাক। ট্রাক নিয়ে উপস্থিত হয়ে শুনি আপনারা জোর করে তুলে নিয়ে গেছেন। ভাইয়া বলল, এতদিন যখন অপেক্ষা করেছেন আরও 10 দিন যাক, সবুরে মেয়া ফলে, আপনার বেলায় সবুরে বউ ফলবে। সালামত বলল, আপনার কথা মানলাম, আসবো 10 দিন পর। তখন যদি কিছু না হয় আমি অন্য লাইন ধরব। আমি এত সহজ পাত্র না। পদ্ম এটা জানে না, পদ্মর মা জানে। সব কিছুর মূলে আছে ওই বদ মাগি। শাশুড়িকে মাগি ডাকছেন, এটা কেমন কথা? স্তব্ধ সালামত ঘর থেকে বের হয়ে গেল। সালামতের আগমন এবং প্রস্থানে পদ্মের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কলপারে বসে আছে, তার এক পা প্লাস্টিকের গামলায় ডোবানো, পায়ে জল চিকিৎসা চলছে। রহিমার মা গলা নামিয়ে তার সঙ্গে গল্প করছে। গল্পের বিষয়বস্তু ড্রাইভার ইসমাইলের জিন। এই জিন ইসমাইলের সঙ্গেই সারাক্ষণ থাকে, শুধু শনিবার আর সোমবার থাকে না। এই 2 দিন জিন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। জিনের স্ত্রীর নাম হামাছা। আজ ছুটির দিন, বাবা বাসায় আছেন। কিছুক্ষণের মধ্যে তিনি সাপ্তাহিক বাজারে যাবেন। আমাকে সঙ্গে যেতে হবে কিনা বুঝতে পারছি না। বাবার সঙ্গে বাজারে যাওয়া বিড়ম্বনার ব্যাপার। কাঁচা মরিচ কেনার আগে তিনি মরিচ টিপে টিপে দেখবেন, একটা ভেঙে গন্ধ শুকবেন। ভাঙা মরিচ আমাদেরকে বাড়িয়ে দিয়ে বলবেন, জিভে ছুঁইয়া দেখ তো ঝাল কিনা। মরিচ বিক্রেতা এই পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলবে, মরিচ ভাঙেন কেন? বাবা শান্ত গলায় বলবেন, তোমার কাছ থেকে যদি মরিচ নাও কিনি, এই ভাঙা মরিচের দাম দেব। কাজাই হইচই করবে না। যে ভোক্তা, তার আইনি অধিকার আছে দেখে শুনে পণ্য কেনার। প্রয়োজনে মামলা করে দেব, বুঝেছ? একবার মাছ কিনতে গিয়ে মাছওয়ালার সঙ্গে তার মারামারির উপক্রম হলো। মাছওয়ালা বটি উঁচিয়ে বলল, দিন কোপ। বাবা শান্ত গলায় বললেন, কোপ দিতে হবে না, তুমি যে বটি উঁচিয়েছ এজন্যই অ্যাটেম্পট টু মার্ডারের মামলা হয়ে যাবে। 7 বছর জেলের লাপসি খেতে হবে। লাপসি চেনো? বাবার কথা থাক, নিজের কথা বলি। আমি আগ্রহ নিয়ে পদ্ম ও রহিমার মায়ের কথা শুনছি। রহিমার মা উঠে যাওয়ার পর আমি পদ্মের কাছে গিয়ে দাঁড়ালাম। পদ্ম আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার বিয়ে হয়েছে এই কথা আপনাকে বলেছিলাম, এখন কি আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ।
এ কিন্তু মানুষ খারাপ না, আমাকে পড়াশোনা করিয়েছে। যেদিন বিয়ে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সেদিন শাড়ি কিনে দিয়েছে। প্রিয় স্বামীর সঙ্গে চলে গেলে না কেন? পদ্ম বলল, ভাঙা পা নিয়ে যাব নাকি? পা ঠিক হোক তারপর যাব। স্বামী ট্রাক চালাবে, আমি পাশে থাকব। বিড়ি ধরিয়ে তার ঠোঁটে দিয়ে দেব। ট্রাক চালাতে চালাতে যেন ঘুমিয়ে না পড়ে, এই জন্য সারা রাত তার গায়ে চিমটি কাটব। দেখুন, আমার হাতের নখ বড় রেখেছি চিমটি কাটার সুবিধার জন্য। আপনি হাতটা বাড়ান, আপনার হাতে একটা চিমটি কেটে দিই। আমার হাতে চিমটি কাটবে কেন? আপনি আমার নকল স্বামী, এই জন্য আপনার হাতে নকল চিমটি কাটব। পদ্ম চিমটি কাটার সুযোগ পেল না। বাবা বারান্দায় এসে দাঁড়ালেন, হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি এখন বাবার শোবার ঘরে। মা চাদর গায়ে শুয়ে আছেন। হাঁপানির টান এখনো ওঠেনি। টান উঠবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে বলে মনে হচ্ছে, কারণ পদ্মর মা উপস্থিত আছেন। তিনি চেয়ারে বসে আছেন। তার পাশের একটা চেয়ারে আমি বসেছি। ভদ্রমহিলা বিরক্ত চোখে আমাকে দেখছেন। বাবা বসেছেন মায়ের পাশে। বাবা প্রধান বিচারকের ভূমিকায় আছে বলে মনে হচ্ছে। মা প্রধান বিচারকের সাহায্যকারী। বাবা পদ্মর মায়ের দিকে তাকিয়ে বললেন, ভাবি, আমাকে বলা হয়েছিল আপনি আপনার মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছেন বলেই কিছুদিন আমাদের এখানে থাকতে এসেছেন। আমি বিষয়টা মেনে নিয়েছি। অনেকদিন পার হয়েছে, এখন আপনাদের চলে যেতে হবে। আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। পদ্মর মা চুপ করে আছেন। বাবার কথা শুনে তিনি যে ঘাবড়ে গেছেন এরকম মনে হচ্ছে না। ভদ্রমহিলার শক্ত জিনিস, অ্যাসিড মাতা বলে কথা। বাবা বললেন, শেক্সপিয়ার বলেছেন, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। এর অর্থ মমতা প্রদর্শনের জন্যই আমাকে নির্মম হতে হবে। আমি আমার ছেলেদের প্রতিও নির্মম। শুনেছেন নিশ্চয়, আমি আমার বড় ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। শোনেননি? শুনেছি। আপনাকেও একটা সময় বেঁধে দিচ্ছি, এই মঙ্গলবারের পরের মঙ্গলবার। পদ্মর মা অবাক হয়ে বলল, যে জমির উপরে বাড়ি সেই জমি তো আমার, আমি কেন বাড়ি ছাড়ব? তার মানে? জমির কাগজপত্র আমার নামে। ভাবি শুনুন, নানান দুশ্চিন্তায় আপনার মাথা এলোমেলো হয়ে গেছে। জমি আপনার নামে মানে কি? আমার কাছে কাগজপত্র আছে, আপনার বড় ছেলে জোগাড় করে দিয়েছে। আচ্ছা, আপনি যান, পরে আপনার সঙ্গে কথা বলবো। মঞ্জু, তুই তোর ভাইকে ডেকে আন। ভাই তো এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে ডেকে তুলে আন। পদ্মর মা বলল, আপনি কি কাগজগুলো দেখবেন? পরে দেখব, এখন আপনি যান। দ্বিতীয় মিটিং বসেছে। ভাইয়াকে ঘুম ভাঙিয়ে আনা হয়েছে। ঘুম পুরোপুরি কাটেনি। ভাইয়া একটু পরপর হাই তুলছে। পদ্মর মা যে চেয়ারে বসেছিলেন ভাইয়া সেখানে বসেছেন। বাবা অনেকক্ষণ ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এটা বাবার পুরনো টেকনিক, মূল বাজনায় যাওয়ার আগে তবলায় ঠুকঠাক। বাবা বললেন, শুনলাম তুমি পদ্মর মাকে কি সব কাগজপত্র দিয়েছ? ভাইয়া বলল, ঠিকই শুনেছ, জমির দলিল আর নামজারির কাগজ। পেয়েছ কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে কিছু দুষ্টু লোক থাকে যারা মিথ্যা কাগজ তৈরি করে দেয়। তুমি ভুয়া কাগজপত্রের ব্যবস্থা করেছ? হ্যাঁ, তবে ভুয়া হলেও কঠিন ঝামেলার কাগজ। মামলা করলে ফয়সালা হতে 20-25 বছর লাগবে। তারপর দেখা যাবে মিথ্যা কাগজ টিকে গেল। তুমি এই কাজটা কেন করেছো জানতে পারি? টেনশন তৈরি করার জন্য করেছো বাবা। ছোট মা এবং তুমি এই দুজন এখন শত্রুপক্ষ। এক ছাদের নিচে 2 কঠিন শত্রুর বাস মানে নানান কর্মকাণ্ড। এতদিন তুমি ভেজিটেবল হয়ে বাস করছিলা, এখন থেকে তোমার ভেতর থেকে ভেজিটেবল ভাব চলে যাবে। ভেজিটেবল হয়ে দেওয়ার শত্রুর মোকাবেলা করা যায় না, তোমাকে বাধ্য হয়ে জেগে উঠতে হবে। এতে তোমার লাভ হবে। এক পর্যায়ে দেখা যাবে তোমার ছাত্রছাত্রীরা তোমাকে মুরগি ডাকছে না। অনেক কথা বলে ফেললাম, নো অফেন্স। বাবা যাই। ভাইয়া উঠে দাঁড়ালো। বাবা অধিক শোকে পাথর হয়ে বসে আছে। একবার মায়ের দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে। মায়ের হাঁপানির টান উঠে গেছে। নিঃশ্বাস নিতে গিয়ে তিনি এখন বিচিত্র শব্দও করছেন। শব্দ অনেকটা প্রেসার কুকারের মতো, কিছুক্ষণ বিজবিজ, তারপর ফুস করে গ্যাস বের হয়ে যাওয়া। বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, একটা পিস্তল থাকলে আমি নিজের হাতে তোমার ছেলেকে শুট করতাম। প্রবল ঝড়ের পর পরিস্থিতি অস্বাভাবিক শান্ত হয়। এখন আমাদের বাসার পরিস্থিতি শান্ত। পদ্মর মাথায় তার মা বাটা মেহেন্দি ঘষে ঘষে দিচ্ছেন। বাবা বাজার নিয়ে ফিরেছেন।
কাঁচা বাজার হাতে নির্বোধ চেহারার এক ছেলেকে দেখা যাচ্ছে। বাবার কাছ থেকে জানা গেল সে নিউ মার্কেটে মিন্তির কাজ করত, এখন থেকে এই বাড়িতে কাজ করবে। বাবার হাত পা টিপে দেবে, ঘর ঝাড় দেবে। ছেলের নাম জামাল, সে বাবাকে আব্বা ডাকছে। আমার কাছে মনে হচ্ছে বাবা তার মুখে আব্বা শুনে সন্তুষ্ট। বাবা নিজে জামালের জন্য তোষক বালিশ আর মশারি কিনে আনলেন। তাকে কৃমির ওষুধ খাইয়ে দেওয়া হলো। সন্ধ্যাবেলা সে লাইফ বয় সাবান দিয়ে গোসল করে আমাদের পরিবারভুক্ত হলো। বাবা তার সঙ্গে মিটিংয়ে বসলেন। কঠিন মুখ করে বললেন, আমি তো দায়িত্ব নিয়েছি, শুধু ঘরের কাজ করলে হবে না, তোকে লেখাপড়া শিখতে হবে। রোজ 8 ঘন্টা করে আমি তোকে পড়াবো, ঠিক আছে? জামাল বলল, জি আব্বা। বাবা বললেন, আজ থেকে শুরু। এ দেখ, একে বলে স্বরে অ, বল স্বরে অ। স্বরে অ। এর পাশে আকার দিলে হয় আ, বল আ। আ। 2টা অক্ষর একদিনে শিখে ফেললি। রাতে ঘুমোতে যাওয়ার সময় 100 বার করে স্বরে অ স্বরে আ বলবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা। এক একটা করে অক্ষর শিখবি আর 2 টাকা করে বকশিস পাবি। আজকে 2টা অক্ষর শিখেছিস, এনে 4 টাকা। জামাল টাকা নিয়ে বাবাকে পা ছুঁয়ে সালাম করল। পরদিন সকালে জামালকে পাওয়া গেল না। সে বাবার মোবাইল ফোন আর মানিব্যাগ নিয়ে পালিয়েছে। মানিব্যাগে ছিল 700 টাকা। উঠোনে পদ্মর একটা শাড়ি শুকাতে দেওয়া ছিল, সেই শাড়িও পাওয়া গেল না। ভাইয়ার কর্মকাণ্ডে বাবা যত না মর্মাহত হয়েছিলেন, জামালের কর্মকাণ্ডে তার চেয়ে বেশি মর্মাহত হলেন। ইউনিভার্সিটি বাদ দিয়ে ঘরে বসে রইলেন, হাতে পার্টি জোকসের বই। পদ্মদের নিজস্ব রান্নাঘর চালু হয়েছে। বারান্দায় বাঁশের বেড়া দিয়ে ওপেন এয়ার কিচেন টাইপ রান্নাঘর। সে রাঁধছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। পাশাপাশি 2টা কেরোসিনের চুলায় প্রথম রান্না বসল। রহিমার মা ভাইয়াকে জানালো, প্রথম দিন সুরপুরি ভাজি আর কুমড়ার ফুলের ভাজি হচ্ছে। ভাইয়া বলল, 2টাই তো শুকনো আইটেম, তরকারি আর ডাল আমাদের কাছ থেকে যাবে। আমরা ওদের কোনো আইটেম পাবো না? মনে লয় না, একটা মাছ ভাজছে আর 4টা ফুল। ভাইয়া বলল, কুমড়া ফুলের ভাজি খেতে ইচ্ছা করছিল, কাইল আপনারে খিলাবো। বক ফুল ভাজি পছন্দ হয়? বক ফুল আনবো, সূত্রাপুর বাজারে পাওয়া যায়। পদ্মদের পাশের গেস্ট রুম তালাবদ্ধ ছিল। এক সকালে বুধবার 8টা 40-এ পদ্মর মা তালা ভেঙে সেই ঘরের দখল নিয়ে নিলেন। বাবা হতভম্ব। আমাকে ডেকে বললেন, ঘটনা কি? পদ্মর মা আমার ঘরে তালা ভেঙেছে কি জন্য? ওনার কাছে চাবি ছিল না বলেই তালা ভেঙেছেন, চাবি থাকলে তালা ভাঙতেন বলে আমার মনে হয় না। তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না, এরা চাচ্ছেটা কি? আমার বাড়ি ঘর দখল করে নিচ্ছে কেন? একটা ঘর কি তাদের জন্য যথেষ্ট ছিল না? না, একটা ঘরে থাকবে পদ্ম আর ওদের কাজের মেয়ে মরি, অন্য ঘরে পদ্মর মা। সবারই প্রাইভেসি দরকার। তুমি ওদের হয়ে কথা বলছো কেন? তোমার সমস্যা কি? তোমার আচার আচরণ, কথাবার্তা এবং চিন্তাভাবনা প্রতিবন্ধীদের মতো, এটা জানো না? সামনে থেকে যাও, পদ্মর মাকে আমার কাছে পাঠাও। উনি বাড়িতে নেই বাবা, ড্রাইভার ইসমাইলকে নিয়ে বের হয়েছেন। কোথায় গেছেন? কোথায় গেছেন শুনলে তুমি আপসেট হয়ে যাবে। তোমাকে আপসেট করতে চাচ্ছি না। উনি তোমার গাড়ি নিয়ে বের হয়েছেন। গাড়ি নিয়ে বের হয়েছেন মানেটা কি? গাড়ি তো নষ্ট। অন্য একটা গাড়ি দড়ি দিয়ে বেঁধে তোমার গাড়ি টেনে নিয়ে গেছেন। তুমি কিছু বললে না? না, আমার ধারণা উনি গাড়ি সারাতে নিয়ে গেছেন। ইসমাইল ড্রাইভার তাই বলল। আমার সামনে হাবার মতো দাঁড়িয়ে থাকবে না, গেট লস্ট। বাবার কাছ থেকে ছাড়া পাওয়ার পর মায়ের কাছে ধরা খেলাম। মা গাড়ির বিষয়ে এখনো কিছু জানেন না, তবে 2য় গেস্টরুম দখল হয়ে গেছে এই খবর তিনি পেয়েছেন। তিনি হতাশ গলায় বললেন, এইসব কি হচ্ছে? ওরা নাকি গেস্টরুম দখল করে নিয়েছে। এখন আমরা কি করব? পুলিশে খবর দিব? পুলিশে খবর দিয়ে লাভ হবে না, ওনার কাছে কাগজপত্র আছে, জমি তার। মা ফিসফিস করে বললেন, কাউকে দিয়ে কাগজপত্র চুরি করাতে পারবি? আমি বললাম, এই বুদ্ধি খারাপ না, তুমি রহিমার মাকে লাগিয়ে দাও। মা অনেক দিন পর উত্তেজনায় বিছানায় উঠে বসলেন। চাপা গলায় বললেন, টগরের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করলে কেমন হয়? এইসব বিষয় সে ভালো বুঝবে। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? না, আমি তার কাছে যাব। মা তড়িঘড়ি বিছানা থেকে নামতে গিয়ে খাট থেকে পড়ে বিকট চিৎকার করতে লাগলেন।
তখনও আমরা জানি না মা তার পা ভেঙে ফেলেছেন। আমরা কেউ বাসায় নিয়ে উপন্যাসে ৩ নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।